একটা সিলিন্ডার গ্যাস দিয়ে আমি ৭ মাস রান্না করি। তো কিভাবে করি এই রান্নাগুলো আজকে আপনাদের সাথে পুরো ভিডিওতে আমি শেয়ার করব। কারণ বর্তমানে জিনিসপত্রের যে হারে দাম তাই আমরা সাশ্রয়টা অনেক বেশি পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে। পুরো ভিডিওটা সবাই দেখবেন। স্কিপ করে দেখলে কিন্তু কিচ্ছু বুঝবেন না। তো কিভাবে আমি গ্যাস একদম কম খরচে রান্না করি সেই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলো টিপস থাকবে এর মধ্যে। তো এখানে আমি কিছু আলু নিয়ে নিচ্ছি। আজকে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব তাই। তো এখানে আলু যেগুলো নষ্ট হয়ে গেছে একটু দেখে নিচ্ছিলাম। আলু নেওয়ার পরে আমি কচুর ছড়াও নিচ্ছি। আমি আজকে কচুর ছড়ার ভর্তা করব একসাথে। তো কচুর ছড়াও দেখে যেগুলো ছোট একটু ওগুলাই নিচ্ছি। কারণ ভর্তার জন্য ছোট কচুগুলা দিয়ে ভর্তা করলে অনেক বেশি মজা লাগে। তো আজকে কয়েকদিন ধরে আমার কচু ভর্তা খেতে অনেক বেশি ইচ্ছা করছিল। যেহেতু আম্মু খায় না, তারপরে আর আব্বু খাবেন, আমি খাবো। তো অল্প করেই করব একদম। আম্মুরা যেহেতু তেমন একটা খায় না, আমি খাবো, আমার সাথে আফিফ খাবে। আফিফ কিন্তু ভর্তা অনেক বেশি পছন্দ করে। তো এখানে আমি কচুর ছড়া আর আলু একসাথে নিয়ে নিলাম। এগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু কচুর ছড়াতে অনেক পরিমাণ ভালো থাকে, তারপর হচ্ছে আলুতেও। তো এগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি এখন চুলায় বসিয়ে দিছি। তো এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। আমরা যেহেতু 5 জন মানুষ বাসায়, তো 5টা ডিম এগুলো একসাথে সিদ্ধ করতে দিয়ে দিছি। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে যদি আমি ডিম, আলু, তারপর হচ্ছে কচুর ছড়া আলাদা করে সিদ্ধ করতে দিতাম, আমার অনেক বেশি গ্যাস খরচ হইতো। তো এখন আমার 3টা কাজ কিন্তু একসাথে হয়ে যাচ্ছে। তো এগুলো সিদ্ধতে দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন এগুলো একটু করে একটা হামানদিস্তার মধ্যে দিয়ে, এটা হচ্ছে যে জিনিসটা কিন্তু অনেক কাজের, মানে গাছের হলেও ছোট হলেও কিন্তু অনেক বেশি কাজ দেয়। তো এগুলো করে নিচ্ছি আমি ডিম দিয়ে আলু দিয়ে, যেহেতু ঝোল রান্না করব, ডিম আলুর ঝোল এরকম করে না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এখানে আমার আলু, ডিম, কচুর ছড়া সবগুলো সিদ্ধ করা হয়ে গেছে। সিদ্ধ করা হয়েছে, অনেক সহজে হয়েছে কাজটা, আপনারা একবার দেখেন। খুব সহজে কাজটা হয়েছে, কারণ আমার 3টা কাজই একসাথে হয়ে গেছে। তো আমি এগুলো এখন একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি, যাতে গরম ভাবটা চলে যায়। তো ঢেলে নেওয়ার পরে এখানে আমি এখন একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি দিলে সহজে ঠান্ডা হয়ে গেলে এগুলো একটু ছিলতে সুবিধা হয়। আর আলু বেশিক্ষণ রাখলে কি হয়, শক্ত হয়ে যায়। তো আমি যে কোনো সময় আলু সিদ্ধ করে তাড়াতাড়ি ছিলে নেওয়ার চেষ্টা করি। তো এখান থেকে আমি কচুর ছড়াগুলো আলাদা করে নিচ্ছি, যেহেতু ওগুলো আলাদা করে ভর্তা করব। কচুর ছড়ার ভর্তা কিন্তু অনেক বেশি মজা লাগে আমার। আজকে অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু করব বলে করাই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যেহেতু আলু আর ডিম একসাথে সিদ্ধ করতেছি, তাহলে কচুর ছড়াও একসাথে সিদ্ধ করে ফেললে মাঝে মধ্যে আমাদের ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু আসলে সবগুলা করতে যে করব ওই জিনিসটা আর এনার্জি থাকে না। মানে বাচ্চাদের জন্য করব, এটা করব, সেটা করব, এগুলা করতে আর নিজের ইচ্ছাটা মানে করতে ইচ্ছা করে না। সত্য কথা বলতে, যারা ঘরে কাজ করেন তারাই বলতে পারবেন। তো এখানে আমি আলুগুলা ছিলে নিচ্ছি, যেহেতু আমার এক হাতে মোবাইল ধরছি আমি, তাই এক হাতে চিলতেছি। আর স্ট্যান্ডে মোবাইল রেখে ভিডিও করতে আমার অনেক বেশি ঝামেলা লাগে, তাই আমি হাতে মোবাইল নিয়ে ভিডিওগুলো করে ফেলি। তো এখানে আমি আলুগুলো ছিলে নেওয়ার পরে কচুর ছড়াগুলোও ছিলে নিচ্ছি। কচুর ছড়াগুলো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, খোসাগুলো উঠবে না। তো যে কোনো সময় আপনারা কচুর ছড়াও সিদ্ধ করলে সাথে একটু ছিলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মানে একদম সুন্দর করে তাড়াতাড়ি করতে পারবেন কাজটা। কচুর ছড়া ছিলে একপাশে রাখলাম, যেহেতু ভর্তাটা একটু পরেই করবো, আগামী তরকারিটা চুলায় বসাই দিব। তো এখানে আলুগুলাকে এরকম করে টিপে দিচ্ছি। এরকম করে সেদ্ধ আলু দিয়ে ডিম ভুনা কারা খাইছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়, অনেক মজার একটা খাবার। তো এখানে আমি চুলায় তেল দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিছি, তেজপাতা, এলাচি, তারপর হচ্ছে দারচিনি, এগুলো দিয়ে দিছি। আস্ত গরম মশলা এগুলো দেওয়ার পরে পেঁয়াজ, আদা, রসুন যেগুলো আমি এই হামানদিস্তায় ছেঁচে রাখছিলাম ওগুলাই দিয়ে দিছি। আমি যে কোনো সময় মানে পাটায় বেটে বা হামানদিস্তায় করে দিই, মানে ফ্রোজেন তেমন একটা করে রাখি না, কারণ এভাবে ইনস্ট্যান্ট করে দিলে কিন্তু খাবারের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আপনারাও ট্রাই করবেন যে কোনো সময় আদা রসুনগুলো ইনস্ট্যান্ট করে দেওয়ার জন্য, তাহলে অনেক বেশি সুগন্ধ হয় খাবারের। তো এখানে আমি হলুদ, মরিচ, তারপর হচ্ছে মশলা যা দেওয়ার সবগুলা দিয়ে দিব। এটা হচ্ছে ধনের পাউডার দিলাম। এরপর একটু জিরা বাটা ছিল, জিরা বাটাতে দিয়েছি, তবে জিরাটা আমি বেটে রাখি। জিরা, সরিষা, তারপর হচ্ছে বাদাম, এগুলো বেটে রাখি। মানে ইনস্ট্যান্ট করে দিয়ে আদা, রসুন, পেঁয়াজ এগুলা করে দিলে কিন্তু সুগন্ধিটা ভালো লাগে আমার, একদম ফ্রেশ থাকে। তো একটু পানিও দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পরে এটা এখন ভালো করে কষিয়ে নিব। এরকম ডিম দিয়ে আলু দিয়ে ভুনাটা কিন্তু আফিফ অনেক বেশি পছন্দ করে। আজকে অনেক দিন ধরে বলতেছিল আম্মু ডিম দিয়ে আলু দিয়ে সিদ্ধ করে রান্না করো। তো করবো বলে তো আজকে ভাবলাম করেই ফেলি। তো এখানে আমি ভর্তার জন্য শুকনো মরিচ কয়েকটা ঠেলে নিছি। এদিকে আমার ডিম আর আলুর জন্য যে মশলাটা কষাইছি ওটা একদম কমপ্লিট, তেল বেশি উঠছে। তো এরপর আমি ডিম আর আলুগুলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন একটু করে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি।
হালকা হাতে নেড়ে দিচ্ছি, যেহেতু আলুগুলো সেদ্ধ করছি, বেশি নাড়াচাড়া করতে গেলে ভর্তা হয়ে যাবে, ডিমগুলো ভেঙে যাবে। তো একটু পানি দিয়ে এগুলো এখন একটু কিছুক্ষণ কষিয়ে নিব। তো এদিকে আমি চুলায় ভাত দিয়ে দিছি, এটাও আপনাদের সাথে একটা দারুণ একটা আইডিয়া শেয়ার করব। এখানে আমি দেখেন আমাদের জন্য যতটুকু ভাত লাগবে আমি দিয়ে দিছি। ভাতগুলা দিয়ে দেওয়ার পরে চুলায় কোনো জ্বালি নাই, কিন্তু আপনাদের সাথে এই বিষয়টা অনেক ইন্টারেস্টিং, আপনারা অনেক মনোযোগ সহকারে দেখবেন। তো চুলা এখন জ্বালাই দিছি, এই ভাতটা রান্না করবে জাস্ট আমার 2 মিনিটের গ্যাস লাগবে, 2 থেকে 3 মিনিটের। তো ভাত দেওয়ার পর অন্যদিকে আমি আজকে আলোদের জন্য মুরগির পা রান্না করতেছি, লেগ স্যুপ রান্না করতেছি চিকেন, কারণ ওদের জন্য আজকে মাছ শেষ, তাই এটাই দিয়ে ওদের কাছকে খাবার দিব। তো ভাতগুলা বয়েল হয়ে উঠছে, বয়েল হয়ে ওঠার পরে আমি চুলাটা বন্ধ করে দিছি, ওটার সাথে সাথে বন্ধ করে দিছি। বন্ধ করে দেওয়ার পরে ভাতের ফ্যানটা নিচে বসে গেছে। তো এখন আমি এই অবস্থায় চুলা থেকে ভাতটা নামিয়ে রাখবো, মানে 10 থেকে 15 মিনিট পরে আমার অন্যান্য কাজ যা ছিল তা করে নিলাম। এই ক্ষেত্রে গ্যাসটা অনেক বেশি সেফ হয়, কারণ ভাতগুলো বয়েল হতে হতে যে পানির মাটা টেনে নেয়, তার চাইতে এই জিনিসটা অনেক বেশি সহজ আমার মনে হয়। তো ভাতের পানিটা টেনে নিছে, ভাতগুলো দেখেন একদম এখনও শক্ত শক্ত আছে, ভাতগুলো কিন্তু একদম এই কচাল হয়ে যায় না আর কি। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে দিছি, ঢাকনা দিয়ে এখন চুলাটা আবার জ্বালিয়ে দেবো। আপনাদের সামনে দেখেন চুলাটা আমি জ্বালাচ্ছি। তো চুলাটা জ্বালিয়ে এখন একদম ছোটো করে দিব চুলাটা, যাতে ভাতগুলো একদম ফুটে যায় মতো। তো ভাতগুলো এদিকে ফুটতে ফুটতে আমি এদিকে কচুর ছড়ার ভর্তাটা করে নিচ্ছি। তো কচুর ছড়াগুলো যেহেতু ঠান্ডা হয়েছে একটু হালকা শক্ত হয়ে গেছে, মানে মাখতে একটু হাতে লাগতেছে, তারপরে ব্যাপার না হয়ে যাবে। তো এই জন্যই বলে আমি সবসময় যে কোনো সেদ্ধ করা জিনিস তাড়াতাড়ি মেখে নিলেই ভালো হয়। তো ভালো করে মেখে নিয়েছি, যেহেতু কচু জিনিস একটু শক্ত থাকলে মুখে ভালো লাগবে না খেতে। তো ভালো করে মেখে নেওয়ার পরে এদিকে আমি শুকনো মরিচের উপর একটু লবণ দিয়ে দিলাম। এভাবে করে তো আমি সবসময় শুকনো মরিচের ভর্তা বানাই, আপনারা এভাবে করে বানাবেন, তাহলে ভর্তার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো আমি শিওর আজকে আমার ভর্তাটা দেখে অনেকের ভর্তা খেতে ইচ্ছা করবে, সেটা আমি 100% শিওর। আর যার যার ভর্তা খেতে ইচ্ছা করবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, নেক্সটে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভর্তা রেসিপি নিয়ে আসবো। তো পেঁয়াজ, ধনেপাতা, মরিচ সবগুলো একসাথেই ভালো করে মেখে নিচ্ছি। এই জিনিসটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, কারণ ভর্তাটা যদি এভাবে করে মাখানো না হয় কখনো ভর্তার টেস্টটা আসে না। তো সব কিছু ভালো করে মেখে নেওয়ার পরে এখানে আমি কচুর ছড়াগুলো এখন মেখে নিচ্ছি। তো এখানে যেহেতু ভর্তা কম, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা মিলে অনেকগুলো হয়ে গেছে। তো যেহেতু আমি আর আফিফ খাবো, দেখি মাঝেলে 2 জনকে হয় নাকি। তো এরপরে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। সরিষার তেল ছাড়া কিন্তু এই ভর্তাটা কখনোই করবেন না, সরিষার তেল ছাড়া কিন্তু টেস্টটা কখনোই আসবে না। তো আমি এখানে প্রাণ সরিষার তেলটা দিয়ে দিলাম, প্রাণ সরিষার তেলটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে সুগন্ধিটা। তো তেল দেওয়ার পরে আর একটু ভালো করে মাখায় নিচ্ছি, মানে ভর্তার মজাই হচ্ছে যত বেশি মাখাবেন ততই মজা, এরকম একটা ব্যাপার। তো দেখেন মাখাতে মাখাতে একদম ভর্তার চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে, ফিল্টার লাগাইছি মতো হয়ে গেছে ভর্তার উপর। জাস্ট মজা করলাম। তো আমি একটু লবণটা দেখে নিচ্ছি, মানে ভর্তাটা কীরকম হয়েছে, আর আপনারাই তো দেখে বুঝতে পারছেন ভর্তাটা কতটা লোভনীয় লাগতেছে বলার বাইরে। তো লবণ তো হয়েছেই, আর আমি যে কোনো কিছুতে লবণ একবারই দিই, একবারই হয় লবণ, দ্বিতীয়বার আর তেমন একটা দিতে হয় না। তো এদিকে আবার আমার ভাতগুলোও রান্না একদম কমপ্লিট, ভর্তা করে নিতে নিতে আমি আপনাদেরকে একটা ভাত ধরে দেখাচ্ছি, দেখেন। তাহলে এখানে আমার গ্যাস গেল 2 থেকে 3 মিনিটে, যেহেতু আমি ভাতগুলো বয়েল হওয়ার সাথে সাথে চুলা বন্ধ করে দিয়েছিলাম, তেমন একটা গ্যাস আমার লাগে না। ভর্তাগুলা আমি টেবিলে রাখছি, এখান থেকে আফিফের অলরেডি অর্ধেক খাওয়াই হয়ে গেছে, ও বাটিতে করে নিয়ে গিয়ে খেয়ে নিচ্ছে। ও ভর্তা অনেক বেশি পছন্দ করে, যেহেতু ও এমনিতেই ভর্তা খেয়ে ফেলে বাচ্চারা। তো আপনাদের যদি এই আইডিয়াগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, এরকম আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর আইডিয়া আমি শেয়ার করব। আর আমার কথাগুলো যদি বিশ্বাস না হয় আপনারা এইভাবে করে ভাত রান্না করে দেখিয়েন, তারপর হচ্ছে একসাথে সব কিছু সিদ্ধ করে দেখিয়েন, আমার কথা মতো চলে দেখেন, আপনাদের গ্যাস অনেক কম যাবে। কারণ আমার একটা গ্যাস দিয়েই 7 থেকে 8 মাস ইজিলি চলে যায়, আমি এভাবেই করে রান্না করি। কারণ এখন অনেক জিনিসপত্রের দাম, তাই সহজে কম খরচে সব কিছু করার আমি চেষ্টা করি। তো এদিকে আমি ভাত নিয়ে নিলাম, ভাত দিয়ে দিছি আয়াত, আফিফের জন্য নিচে এগুলো, আয়াত কচুর ছড়ার ভর্তা খাবে বলছে, আয়াতের জন্যও নিয়ে নিছে একটু। আয়াত বলছে ওকে বড় করে ভাত দিতাম, বড় করে বলতে বেশি করে ভাত, আরবের মতো করে ওকে ভাত দিতাম। তো ওকে না দিলেও নাকি ভাত খাবে না, ও শুকনা করে এক পাশ থেকে দিছে, ও যা খাবে খাবে, বাদ বাকি পরে আরগুলো আমি খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ।